স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, সাংবাদিক নিপীড়নের সব আইন বাদ দিতে প্রস্তাব। এবং বিক্ষোভের ঘটনায় দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা, ফিরবেন দেশে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তাওসিয়া ইসলাম। তার সাথে এই বিষয়ে আমরা আলাপ করব। তাওসিয়া, আমরা যেহেতু জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, এবারের সিরিজে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ দলকে আপনি কোন কোন বিষয়ে এগিয়ে রাখবেন? সবচেয়ে বেশি যে বিষয়টা ছিল, বাংলাদেশে আসলে এতটা দলীয় এফোর্ট, একটা দল হিসেবে খেলা, আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত বাংলাদেশ দলের এই জিনিসটা খুব মিস করেছি। এবারের সিরিজটাতে আমরা প্রতিটা ম্যাচে, প্রতিটা বিভাগে এরকম এই বিষয়টা দেখেছি। এখন এইবারে আমরা এই সিরিজের প্রতিটা ম্যাচে, প্রতিটা ইনিংসে, পাকিস্তানের প্রতিটা ইনিংসে আমরা খেয়াল করলাম যে আমাদের পেসার অ্যাটাক, যেটা প্রথম টেস্টে তাসকিন চোটের কারণে খেলতে পারেননি, তারপরে আমাদের পেস অ্যাটাক একদম পুরোপুরি প্রস্তুত একটা আক্রমণ ছিল। এই টেস্টে তাসকিন ফিরেছেন, শরীফুলের মতন একজন টেস্টে আমাদের যা ধারাবাহিক পারফর্মার, তাকে আমাদের খুব প্রয়োজন মনে হতো। এই শরীফুল কিন্তু এবার খেলেননি। তারপর আমাদের বোলিং অ্যাটাকটা সবচেয়ে বেশি স্ট্রং বিহেভ করেছে। প্রথম ইনিংসে স্পিনারদের মধ্যে মিরাজ যেভাবে 5 উইকেট নিয়েছেন, সেকেন্ড ইনিংসে এসে কিন্তু হাসান মাহমুদ একদম তরুণ, তিনি 5 উইকেট নিয়েছেন। সবচেয়ে বেশি আসলে একটা টেস্ট ম্যাচ জেতার জন্য সবসময় বলা হয় যে আপনি ওয়ানডে বা টি20 ফরম্যাটে আপনাকে বোলার, ব্যাটার বা ফিল্ডার যে কেউ ম্যাচ জেতাতে পারেন, কিন্তু একটা টেস্ট ম্যাচ জিততে হলে আপনার প্রতিপক্ষের 20টা উইকেট তুলে নিতেই হবে। সেই ক্ষেত্রে বোলারদের ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। এখানে আসলে এই পুরো সিরিজে 2 ম্যাচেই আমাদের বোলিং অ্যাটাকটা অনেক বেশি আগ্রাসী ছিল। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশের হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ঐতিহাসিক একটি টেস্ট সিরিজ আমরা জয় পেতে যাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের গত কিছুদিন আগেই দেখা যাচ্ছে যে আমাদের ক্রিকেট বোর্ডের কিছু সদস্যদের পরিবর্তন করে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এক্ষেত্রে কি আপনি এই সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিকে আপনি কি গুরুত্ব দিয়ে দেখছেন? আসলে পেশাদার খেলোয়াড় যারা হন, তারা এই মাঠের বাইরের ইস্যুগুলো কিন্তু মাঠের ভেতরে আসে না। আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে সাকিব আল হাসানের কথাটা বলতে পারি। প্রথম টেস্ট যখন চলছিল, সে অবস্থাতেও সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, তিনি আসামি হয়েছেন হত্যা মামলার। কিন্তু মাঠের পারফরমেন্সে কিন্তু আমরা সাকিবের মধ্যে সেই বিষয়টা দেখিনি। কখনোই তার মধ্যে মনে হয়নি যে কোনো দুশ্চিন্তায় আছেন বা অন্য কিছু করছে। এটা হয়তো সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়তো আপনার মনে হতে পারে যে সাকিব আল হাসান খুব মানসিকভাবে শক্ত, সবাই তা না। কিন্তু পেশাদার যে কোনো খেলোয়াড়, সেটা যে খেলারই খেলোয়াড় হন না কেন, মাঠের ভেতরে যখন নামেন তখন মাঠের বাইরের ইস্যুগুলো আসলে খুব একটা প্রভাব রাখে না। তবে এটা ঠিক যে দলের ভেতরে হয়তো, আমরা এটা আনঅফিসিয়ালি বলছি, এটা অফিসিয়ালি কেউ প্রমাণ করতে পারবে না, কেউ হয়তো স্বীকারও করবে না, হয়তো ভেতরে একটা নির্ভর হয়ে খেলা, যে শুধু খেলাটা নিয়েই ভাবতে পারি, খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, এই নির্ভর হওয়াটা হয়তো একটা ভূমিকা রাখতেও পারে। আর এবারের খেলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে একটি যোগসূত্র দেখা যাচ্ছে, তাদের ভিতরে একটি আলাদা বন্ডিং তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এর পিছনে আপনি কি মনে করছেন? আলাদা করে বন্ডিংটা আসলে হচ্ছে দল নির্বাচন থেকে শুরু করে সব কিছুতে মিলেই হয়। দলে আমরা জানি যে এই সিরিজটা নয়, আরও কিছুদিন আগেই আমাদের হচ্ছে নির্বাচক প্যানেলে একটা পরিবর্তন এসেছিলেন, প্রধান নির্বাচক পরিবর্তন হয়েছে। তিনি যেই খেলোয়াড়দেরকে তুলে এনেছেন, নতুন খেলোয়াড় আসলে সেভাবে কেউ আসেনি, তারপরেও দলের মধ্যে কম্বিনেশনটার ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে। তবে আমি আপনাকে একটা বিষয় বলি যে এই ম্যাচটাকে বা এই সিরিজটাকে একটু বেশি করে এগিয়ে রাখার একটা বড় কারণ হচ্ছে, আপনি জানেন যে 1 সপ্তাহ আগে যদি আমরা প্রথম টেস্ট শেষ হওয়ার আগে চিন্তা করি, পাকিস্তানের বিপক্ষে আমাদের কোনো টেস্টে বিজয় নেই। সেখানে 1 সপ্তাহের ব্যবধানে পাকিস্তানকে 2 বার হারিয়ে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছি সিরিজে। দেশের বাইরে বাংলাদেশের টেস্ট সিরিজ বিজয় যদি আমরা বলি, শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের সাথে আছে। ওয়েস্ট ইন্ডিজের সাথেটাও অনেক দুর্বল একটা দলের বিপক্ষে, সেখানে
পূর্ণ শক্তির পাকিস্তান এবং পূর্ণ শক্তির একটা বড় টেস্ট প্লেইং দলের বিপক্ষে পরপর 2 ম্যাচ জিতে তাদের হোয়াইট ওয়াশ করা, এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। এই বিষয়টা হয়তো তাদের নিজেদের ভেতরে একটা কাজ করেছে যে এই একটা রেকর্ডের হাতছানি আছে, একটা সুযোগ আছে নিজেদের 20তম টেস্ট জেতার সাথে দেশের বাইরে একটা বড় দলের সাথে জেতা, সেই বিষয়টা হয়তো কাজ করে থাকতে পারে তাদের সাথে। তবে এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি যে যেহেতু দেশের বাইরে বাংলাদেশ সহজে টেস্ট ম্যাচ জেতে না, সেই বিশেষ একটা বিজয় হয়েছে বা হতে যাচ্ছে, এখনো কিন্তু টেস্ট ম্যাচটা আমরা জিতিনি। টেস্ট ম্যাচ এমন একটা জিনিস যে শেষ বল হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলা যায় না। ক্রিকেট মানেই গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, তাই শেষ হয়নি এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এখনো জেতার পথে আছে। এই কারণে দেশের বিভিন্ন প্রান্তে যারা খেলা প্রেমী, ক্রিকেট প্রেমী, তারা কিন্তু খেলা দেখছেন, খেলা দেখার চেষ্টা করছেন। এই কারণে আমরা আমাদের এক সহকর্মী মোহাম্মদ হাসিব এই ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকার বিভিন্ন প্রান্তে দর্শকরা কিভাবে খেলা দেখছেন তা জানার চেষ্টা করেছেন। আমরা তার সাথে একটু যোগাযোগের চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব। হাসিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাসিব, বাংলাদেশ তো প্রায় জিতে যাচ্ছে, জেতার মুহূর্তে আছে, এই সময় আসলে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন আপনি? তোসিয়া, দর্শকদের আগ্রহটা আসলে কালকে যে দিন শেষ হওয়ার পর যখন 143 ওভার বাকি ছিল, আজকে দিন শুরু করা, তারপর থেকে যতটা রান কমে আসছে দর্শকদের আগ্রহ বাচ্চাটা একটু বেশি। এবং যেটা হয় যে আমরা সবসময় ঢাকা ইউনিভার্সিটিতে যেমন একটা পরিবেশ দেখি যে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানোর একটা সুবিধা থাকে বা একটা পরিবেশ থাকে, তেমনটা আসলে নেই। কারণ আপনি জানেন যে দেশে বন্যা দুর্গতদের জন্য আসলে একটা ত্রাণ সামগ্রী গ্রহণে যে একটা ব্যবস্থা, সেখানে আসলে সবার মনোযোগটা ওই দিকে। কিন্তু তারপরও দেশের ক্রিকেটে এত বড় সাফল্যের পেছনে বা এত সাফল্য হতে যাচ্ছে বা হওয়ার পথে, এই সময়টাতে আসলে আমি অন্যান্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সাধারণ জনগণ যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের একটা উচ্ছ্বাস কাজ করছে যে পাকিস্তানের মতো টিমের এগেনস্ট যেই দলকে সাথে আমাদের আসলে খুব ভালো পারফরমেন্স কখনই হয়ে ওঠে নাই, কিংবা টেস্ট ক্রিকেটে যেমনটা আমরা দেখি না যে একটা ধারাবাহিক পারফরমেন্স বা ধারাবাহিক ভালো পারফরমেন্স, তেমনটা দেখি না। কিন্তু এই টেস্ট 2 ম্যাচে অর্থাৎ পুরো সিরিজটাতেই ব্যাটারদের এবং বোলারদের যে পারফরমেন্স, সেটা নিয়ে তারা আসলে খুব বেশি উচ্ছ্বসিত। এবং একটা বিষয়ে যে বিষয়টা আসে, যেটা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পরিবর্তন হয়েছে, নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটীয় কর্মকর্তা তিনি সভাপতি হয়েছেন। এই যে একটা রিফর্ম হয়েছে, সেই রিফর্মের একটা বহিঃপ্রকাশ অনেকে বলছেন যে এই দলের এই পারফরমেন্সটা। কারণ ক্রিকেটারদের মধ্যে যে ফ্রি মেন্টালিটি নিয়ে খেলা, একটা মানসিক চাপ থেকে এড়িয়ে একটা ফ্রি মাইন্ডে খেলা, তাদের মাঠে 22 গজের উইকেটে বলেন তাদের যে পারফরমেন্সটা এবং ডিসিশন নেওয়া, এক একটা মোমেন্টে এক একটা বোলারকে ব্যবহার করা, ব্যাটার তাদের নিজস্ব ইচ্ছা বা স্বাধীনতা নিয়ে খেলতে পারছেন, যে একটা ফ্রি মেন্টালিটি তাদের মধ্যে কাজ করছে, তারাই সাধারণ দর্শক কিংবা সাধারণ শিক্ষক কিংবা যারা আছেন আশেপাশে সাধারণ জনগণ, তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন যে খেলোয়াড়দের এই পারফরমেন্সটা যদি তারা শুরু থেকে এরকম একটা ফ্রি মেন্টালিটি নিয়ে খেলতে পারতো বা খেলে, তাহলে আসলে টেস্ট ক্রিকেটে শুধু পাকিস্তান না, যে কোনো দলকেই যে কোনো কন্ডিশনে হোক না কেন হারানোর মতো সামর্থ্য কিংবা একটা ফাইট, একটা সমান তালে ফাইট করার মতো একটা সামর্থ্য বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশের এই ক্রিকেটারদের রয়েছে। তোসিয়া, হাসিব, আপনাকে ধন্যবাদ। ফিরছি তানিয়ার কাছে মূল সংবাদে। তসিয়া, আপনার কাছ থেকে এবং হাসিবের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের ঐতিহাসিক একটি টেস্ট জয়ের হাতছানি আমাদের সামনে আছে। আপনি থাকুন, আমরা আবারও আপনার সাথে সংবাদে যুক্ত হব। ধন্যবাদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংবাদকর্মীদের সুরক্ষা চেয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে 20 জন সম্পাদকের মতবিনিময় হয়। পরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, জানান সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যেন না হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আইন না থাকার পক্ষেও জোর দেন সম্পাদক পরিষদ। জ্যেষ্ঠ সাংবাদিক ও দ্য ডেইলি
স্টারের সম্পাদক মাহফুজ আনাম জানান, প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে সম্মতি দিয়েছেন সাংবাদিকরা যেন বর্তমান সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেন। পরে এ বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। জানান, সম্পাদকদের কেউ কেউ মিডিয়া কমিশন করার কথা বলেছেন। এছাড়াও সংবিধান সংশোধনের প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা। সকালে ব্যবসায়ী মাহবুবুর রহমানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বলেন, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানানো হয় এই বৈঠকে। তাতে আপনার উদ্বিগ্ন কিনা এবং এতে আপনারা ইনসিকিউর ফিলটা রিকোয়েস্ট করেছে এবং উনি সাথে সাথে এগ্রি একটা হেড অফ দি গভর্নমেন্ট আপনি আমাদের আজকের মিটিংটা হলো যে ওভারঅল দি ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন দ্য কান্ট্রি, ওভারঅল এক্সপোর্ট, পুলিশ স্ট্রাইক করছে, কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের কি বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে, ফরেন এক্সচেঞ্জ বাড়বে, সব কিছু। তো উনি আমাদের সাথে একমত, মার্শাল্লাহ, বলে যে আমরা উই আর দেয়ার, আমাদের একটু সময় তো লাগতেছে। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই 57 জন গ্রেফতার হন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অফ আপিল 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মানহানির 5 মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার পৃথক 2 ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসব মামলায় খালাস দেন। এই 5 মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত 1টি মামলায় খালাস দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এছাড়াও চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। 2016 সালের 3 নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক এই মামলাটি দায়ের করেন। প্রায় 2.5 ঘন্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক স্থান থেকেই পানি নেমে গেছে। ভোর 5টার পর থেকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল 7:30টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসে। প্রায় 2.5 ঘন্টার এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে কোথাও জমেছে হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা বের হন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জলাবদ্ধতার কারণে দেখা দেয় তীব্র যানজট। এবারে বন্যা প্রসঙ্গ। দেশে চলমান বন্যায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 71 জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি 26 জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন 6 লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় 10 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে 140টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারের বন্যায় কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসি, ঘরে পানি ঢুকে গেছে, এখনো জিনিসপত্র শুকায় নাই। বন্যার কারণে আমাদের স্কুল ডুবে গেছে, তা আমাদের স্কুলে আশ্রয়কেন্দ্র হয়েছে। আশ্রয়কেন্দ্রে অনেক লোকজন। পানিটা নামতে আসে না, মনে করেন মানুষের বাইকত দূর করে লেছে, এমন মনে করেন খালটাল বন্ধ করে লেছে, এই কারণে হানি নামতে আসে না, খালের ব্যবস্থা কম এটা আর কি। নরসিংদীর স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদ উদ্দিন ভূঁইয়া ছাত্র জনতার আন্দোলনে ছিলেন সরব। আন্দোলন সফল হলেও নিজের চোখে দেখতে পারছেন না। 18 জুলাই পুলিশের গুলিতে 2 চোখই হারিয়েছেন তিনি। দৃষ্টিহারা তৌহিদের দিন কাটছে 4 দেয়ালের মাঝে। 18 জুলাই নরসিংদীর জেলখানার মোড়ে ছাত্রদের উপর গুলির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে 2টি চোখই হারিয়েছেন তৌহিদ উদ্দিন ভূঁইয়া। যে চোখ দিয়ে এতদিন সুন্দর পৃথিবী দেখেছেন, সেই চোখে এখন শুধুই অন্ধকার। নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সরব ছিলেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। মানুষটা খালি দেখলাম যে জেলখানা মোড়টা ঘুরলো, ছাত্রদের বাধার পক্ষে ঘুরেই ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না, একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। আমি তো এতদিন দেখতেই পারতেছিলাম, দেশের স্বাধীনতাটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে মনের যে আবেগটা, যে অনুভূতিটা, ওইটা দিয়ে যে আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দৃষ্টিশক্তি হারানো এই নেতার পরিবারের সদস্যরা জানান বিভীষিকাময় সেই দিনের কথা। এই সরকার যে পতন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, চাইছে যুগন্ত শাস্তি পাক আল্লাহ পাক, যেন আর কারোর চোখ বা কারো সন্তানকে ইয়া না করে, এটাই। কেন্দ্রীয়ভাবে তালিকা তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে বলে জানালেন বিএনপি নেতারা। শেখ হাসিনার এই জুলুম সরকারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং পতনে যারা ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করেছে, প্রতিটি পরিবারের পেছনে বিএনপি আছে, বিএনপি পরিবার আছে। জেলা প্রশাসন জানিয়েছেন হতাহতের তালিকা সরকার প্রধানের দপ্তরে পাঠানো হবে। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। একমাত্র উপার্জনক্ষম মানুষটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় এখন দিশেহারা পুরো পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। 20 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল 6টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলির চালা এলাকার এই কারখানার শ্রমিকরা গেটের সামনে অবস্থান নেয়। শ্রমিকরা জানান, গতকাল তারা 9 দফা দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। দাবি আদায় না হওয়ায় আজ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ওভারটাইম প্রদান, বছরে 3টি ইনক্রিমেন্ট প্রদান, রাতে নারীদের কাজ না দেয়া সহ 20 দফা দাবিতে গেটে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাধা দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় একের পর এক অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার শরণার্থী শিবিরে রুটি কেনার লাইনে দাঁড়ানো মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 8 জন। স্থানীয় সময় সোমবার বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরের সামনে এই ঘটনা ঘটে। এদিকে গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযোগ করেন, জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও বিক্ষোভের মুখে নেতানিয়াহু এরই মধ্যে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, বিমানটি অবৈধভাবে $1,30,00,000 দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফ্যালকন 900
EX মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। তবে বিমানটি কখন ও কিভাবে ডমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে নিকোলা মাদুরোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। খেলার খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেজ। সোমবার সংবাদ সম্মেলনে উরুগুয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি উরুগুয়ের জার্সিতে নিজের শেষ ম্যাচ বলে জানান সুয়ারেজ। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এ তারকা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আন্তর্জাতিক পর্যায়ে খেলা ছাড়লেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। 2007 সালে অভিষেকের পর দেশের হয়ে 142 ম্যাচে 69 গোল করেছেন তিনি। উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। দর্শক, আবারও পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট প্রসঙ্গে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তৌসিয়া ইসলাম। আবারও আমরা যাচ্ছি তার কাছে। তৌসিয়া, আর মাত্র 10 রানের মতো বাকি আছে আমাদের এই টেস্ট, ঐতিহাসিক টেস্টটি জিততে। এত বড় একটি দলের বিপক্ষে আমরা দেশের মাটির বাইরের দেশে গিয়ে আমরা কিন্তু একটি টেস্ট জিতেছি এবং আরেকটি টেস্ট জয়ের দ্বারপ্রান্তে। কেমন অনুভূতি হচ্ছে আপনার? আসলে মানে ওই যে একটু আগে যেভাবে বললাম যে যতক্ষণ খেলাটা শেষ হয়ে যায়নি, শেষ রানটা পর্যন্ত নেওয়া হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তেজনা থাকেই। আর বিশেষ করে টেস্ট ম্যাচে যেহেতু আমি বলছিলাম যে টেস্ট ম্যাচ কিন্তু বোলারদের খেলা, বোলারদের উপর অনেক বেশি দায়িত্ব থাকে এবং পাকিস্তানের বোলাররা কিন্তু ডেফিনেটলি আপনার মানতে হবে তারা এমনিতে বিশ্বের যে কোনো দেশের মাটিতে পাকিস্তানের বোলাররা বড় ভূমিকা রাখেন। সেখানে তাদের নিজেদের মাটিতে তাদের বোলাররা ভালো ভূমিকা রাখবেন, এটা খুব স্বাভাবিক। তাই শেষ বলটা হওয়ার আগ পর্যন্ত আসলে দুশ্চিন্তা থেকে যায়, সেই এটা আছে। তারপরেও সাকিব আল হাসানের যেহেতু এখনো উইকেটে আছেন, সাকিব আল হাসান আছেন, মুশফিকুর রহিম আছেন, আমরা আশা করতে পারি যে হয়তো বাংলাদেশ খুব বেশি কঠিন হবে না, সময় আছে, একটু আস্তে ধীরে খেলে হয়তো মনে হচ্ছে যে 10টা রান 10-12টা রান তো খুব বেশি না, এটা তো খুব দ্রুতই নেওয়া যায়, এই ওভারে হয়ে যায়, পরের ওভারে হয়ে যায়। কিন্তু যখনই আপনি দেখবেন যে খুব তাড়াহুড়ো করে ম্যাচ জেতার চেষ্টা করে কেউ, তখন কিন্তু জিনিসটা খুব বেশি কঠিন হয়ে যায়, উইকেট পড়ার একটা সম্ভাবনা থাকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মুশফিক আর সাকিবের জুটি, এই জুটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় যারা আছেন তাদের মধ্যে দুজন খেলছেন। তো এই জুটির উপর আসলে একটা ভরসা, অন্যরকম ভরসা থাকে সব সময় যে তারা হয়তো যে কোনো খারাপ পরিস্থিতি, কৌশল পরিস্থিতির মধ্যে থেকে ম্যাচ বের করে নিয়ে আসবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি 185 বাংলাদেশের জয়ের লক্ষ্য, 179 হয়ে গেছে, মানে আর মাত্র 6টা রান বাংলাদেশের জন্য জিততে বাকি আছে। এই সময়টাতে হয়তো খুব কঠিন কিছু না, খুব দুশ্চিন্তার কিছু থাকার কথা না, তারপরেও একটা পরিস্থিতিটা এমন থাকে যে তাদের ভেতরে হয়তো একটা উত্তেজনা কাজ করছে। কারণ তারা জানেন যে আমরা যেমন টিভির স্ক্রিনের সামনে বা যারা দর্শক, বাংলাদেশি খুব গুটি কয়েক দর্শক গ্যালারিতে আছেন, আমরা দেখতে পেয়েছি গত 2 ম্যাচ ধরেই দেখছি, তাদের হয়তো গ্যালারিতে বসে বা টিভির সামনে বসে ইতিহাসের সাক্ষী হওয়ার একটা সুযোগ তাদের জন্য। কিন্তু এই যে আপনি দেখেন ড্রেসিং রুমের ভেতরে কিন্তু এখন কেউ নেই, সবাই জাস্ট বাইরে এসে অপেক্ষা করছে যে শেষ মুহূর্তে সবাই যে কোনো মুহূর্তে ওই ইতিহাসটার সাক্ষী হওয়া। তারা কিন্তু আমাদেরকে এই ইতিহাসটা সাক্ষী করছেন, তারা সেই ইতিহাসটা রচনা করছেন। এই মুহূর্তটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। আমার মনে হয় যে আমি যদি এই সময়টাতে আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব টিএসসিতে আছেন, তার কাছ থেকে আরেকবার ঘুরে আসতে চাই, তার সাথে যদি আরেকবার যোগাযোগ করতে পারি। হাসিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাসিব, বাংলাদেশ এর আগে 19টা টেস্ট জিতেছে, এটা 20তম টেস্ট জয় হতে যাচ্ছে। হয়তো আপনি একটু আগে আমাদেরকে যেভাবে বলছিলেন যে এখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন সাধারণত টিএসসিতে যেটা থাকে সেটা এবার নেই, বাংলাদেশ কি বড় দল হয়ে উঠলো? সবাই কি বাংলাদেশের জেতাটাকে খুব অভ্যাসে পরিণত করে ফেলেছে? ওখানে থাকা শিক্ষার্থীরা আসলে এই খেলা দেখতে না পারা, তারপরেও এই যে আনন্দ, এই জিনিসটাকে আসলে তারা কিভাবে দেখছেন? আসলে ওই যে একটু আগে যে কথাটা আপনাকে বলেছিলাম যে এখানে যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সবাই বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার জন্য ত্রাণের
ত্রাণ সামগ্রী গ্রহণের যে ব্যাপার বা প্রসেসটা আছে সেখানে তারা খুব বেশি ব্যস্ত। তারপরও তারা তাদের কাজের ফাঁকে ফাঁকে একটু পর তাদের মোবাইল হাতে নিয়ে ক্রিক ইনফোর মাধ্যমে বা ক্রিক ওয়াচের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের খেলার আপডেট নিচ্ছে এবং ভেতরে ভেতরে একটা উচ্ছ্বাস তাদের মধ্যে, তাদের কাজের ফাঁকে ফাঁকে তারা কিন্তু একটা উচ্ছ্বাস প্রকাশ করছে যে আর হয়তো 10 রান, আর হয়তো 12 রান, এখন হয়তো খুব সম্ভবত 6 রান লাগবে। সো এইরকম একটা পরিস্থিতি কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং যে কথাটা বলে যে অভ্যাসে পরিণত করে ফেলা, আমি কিছুক্ষণ আগে এক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, সে কিন্তু বলেছে যে বাংলাদেশ পাকিস্তান দুটা দল কিন্তু অলমোস্ট সেম। সেই জায়গাটা থেকে আসলে এরকম একটা দলের এগেনস্ট আমাদের যেরকম মানসিক পরিবর্তনটা এসেছে খেলার মধ্যে বা 22 গজের উইকেটে, সেই জায়গা যে পরিবর্তন ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা অ্যাটলিস্ট আমাদের সবসময় থাকুক। জয় পরাজয় সবসময় থাকবে, এটা একটা খেলার একটা অংশই, এটা একটা খেলার ফলাফলের একটা অংশই, কিন্তু পারফরমেন্সের জন্য সবসময় থাকে এবং ধারাবাহিক পারফরমেন্সের জন্য সবসময় থাকে। আমি এই বিষয়টা নিয়ে এখানকার যারা ত্রাণ সামগ্রী গ্রহণ বা ত্রাণের বিভিন্ন কাজে কাজ করছে তাদের মধ্যে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো যে বাংলাদেশ একেবারে জয়ের দ্বার প্রান্তে, বলাই যায় জিতে গেছে, একটা ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। 20তম টেস্ট জয় এবং সেই 20তম টেস্ট জয়টা হবে একটা পাকিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করে। আপনারা ত্রাণের কাজ করছেন, ত্রাণ নিচ্ছেন, বিভিন্ন সাধারণ জনগণের সাথে কথা বলছেন, বিভিন্নভাবে ত্রাণের ব্যবস্থা করার চেষ্টা করছেন। এই কাজের মধ্যে বাংলাদেশের জয়টাকে আসলে কিভাবে উপলব্ধি করছেন আপনারা? আসলে এটা ভালোভাবেই আমরা নিচ্ছি, কারণ এই সকাল থেকে এসে মানে এত ঘেমে টেমে রোদের মধ্যে অনেক ধরনের কাজ করা, প্লাস হচ্ছে একটা ছাত্র আন্দোলন, একটা বড় একটা ছাত্র আন্দোলন গেল, তার মধ্যে দুর্যোগ, তো এতগুলা মানে দুর্যোগের মধ্যে হচ্ছে যদি ছোট্ট একটা যদি সুখ যদি পাই তাহলে এটা আসলে অনেক ভালো লাগে। আর যেখানে বাংলাদেশের টিমের কথা বলি যে ভেঙে পড়ছিল একটা সময়, এখন যদি গুছিয়ে নিয়ে এসে যে একটা ভালো পারফরমেন্সের মধ্যে একটা বিজয় নিয়ে এসে দিতেছে, আসলে এটা খুব প্রশংসনীয়। নিঃসন্দেহে আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানবো যে পাকিস্তানের মতো দলের এগেন্স্ট যাদের সাথে আমাদের আসলে তেমন করে ভালো পারফরমেন্স বা ভালো কোনো স্মৃতিও বলতে গেলে নেই, সাদা সাদা পোশাকে বলেন কিংবা রঙিন পোশাকে বলেন, এশিয়া কাপে আমার পাকিস্তানের কাছে কিন্তু 2 রানে হেরে গেছে। তো সবটা মিলে আসলে পাকিস্তানের দলের এগেন্স্ট তাদের মাটিতে এরকম একটা টেস্ট জয় সাফল্যের দ্বার প্রান্তে আপনার কাছে আসলে কেমন লাগছে? হ্যাঁ, আসলে প্রথমত আমি বাংলাদেশ টিমকে অগ্রিম অভিনন্দন জানাই। আমরা প্রায় জয়ের কাছাকাছি চলে আসছি। তো এখন বিগত বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, পরিস্থিতির মধ্যে আমাদের বাংলাদেশ টিম, জাতীয় টিম আমাদের এত সুন্দর একটা বিজয় বা জয় বলেন দিচ্ছে, আপনার উপহার দিচ্ছে, এই জন্য আমরা অনেক আনন্দিত, অনেকটাই খুশি আর কি আমার নিজেকে মনে করছি। তৌসিয়া, আপনাকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি ঐতিহাসিক একটি বিজয়ের জন্য। 6 উইকেটে বাংলাদেশ কিন্তু 2-0 সিরিজ জিতে নিল, এটি আসলে প্রশংসনীয় এবং আমি বাংলাদেশ ক্রিকেট টিমকেও অভিনন্দন জানাতে চাই। এই বিষয়ে আপনার একটু শেষ অভিমতটি জানতে চাইব, অনুভূতিটুকু। এটা তো নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত যারা, তাদের সবার জন্য এটা একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। সেই সাথে বড় একটা টেস্ট প্লেয়িং দলের বিপক্ষে যখন বাংলাদেশ টেস্ট সিরিজ জেতে, টেস্ট ক্রিকেটকে সবচেয়ে কুলিন ফরম্যাট, সবচেয়ে পুরোনো ফরম্যাট, সেই ফরম্যাটে যখন বাংলাদেশ সিরিজ জেতে তখন সেটা অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো হয় না। তাও আবার দেশের বাইরে যখন হয় সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন দিন। তৌসিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের, উচ্ছ্বসিত দেশের ক্রিকেট প্রেমীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, সাংবাদিক নিপীড়নের সব আইন বাদ দিতে প্রস্তাব। এবং বিক্ষোভের ঘটনায় দণ্ডিত 57 বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা, ফিরবেন দেশে। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।